লিম্ফোপেনিয়া কখন কখন পাওয়া যায়? লিম্ফোপেনিয়া যখন আপনি পাচ্ছেন তখন আপনাকে প্রথমত যে জিনিসটা চিন্তা করতে হচ্ছে, এক নম্বর কথা, লিম্ফোপেনিয়া কাদের ক্ষেত্রে কমন? লিম্ফোপেনিয়া হচ্ছে এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে, এটা হচ্ছে কমন ফাইন্ডিং। সুতরাং এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে লিম্ফোপেনিয়া দেখলে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যদি প্লেটলেট কাউন্ট কম থাকে ভয় পাওয়ার কিছু নাই। আর এলডারলি পার্সনের ক্ষেত্রে যদি লিম্ফোসাইট কাউন্ট কম থাকে ভয় পাওয়ার কিছু নাই। বিশেষ করে এখন আপনার যদি দেখেন যে লিম্ফোসাইট কাউন্ট যদি 50-এর বেশি থাকে, ঠিক আছে, 0.5 × 50 না, সরি, 500-র বেশি থাকে, 10⁹ তো 0.5 × 100 যদি গুণ করেন তাহলে কত হয়? 50। হ্যাঁ, ঠিক আছে, 50। যদি আপনি 50 × 10⁶ পার লিটার, তার মানে প্রতি মাইক্রোলিটারে 50-এর বেশি, আর হচ্ছে প্রতি ফেমটোলিটারে 0.5-এর বেশি, কারণ এক একটা পরীক্ষায় এক এক রকম একক দেওয়া থাকে, আপনি খেয়াল করেন 10⁹ হলে 0.5, আর যদি আপনি 10⁶ আকারে হিসাব করেন, বাংলাদেশের যে প্রেসক্রিপশনগুলো যেগুলো থাকে সেখানে কিন্তু সাধারণত 10⁶ আকারেই এককটা দেওয়া থাকে। তো যদি ওই দেখেন যে 50-এর বেশি থাকে তাহলে আপনি বুঝবেন যে ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যে একদমই 0.5-এর কম, 0.5 × 10⁹ পার লিটারের চেয়ে কম, তখন আপনি বুঝবেন যে আপনাকে চিকিৎসা করতে হবে। তাহলে মূল কথা কি, লিম্ফোপেনিয়া যদি এই এলডারলি পেশেন্টদের হয়, দেখুন এটা কিন্তু লাল কালার করা আছে, তার মানে এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন ছিল বা স্যাম্পল কোশ্চেন ছিল। তার মানে একটা পেশেন্ট, এলডারলি পেশেন্ট, আপনি দেখলেন যে মোটামুটি ধরেন আপনাকে পরীক্ষা দিল যে 60টা তার লিম্ফোসাইট কাউন্ট আছে, অথবা 0.6 × 10⁹ পার লিটার। এখন হোয়াট উইল বি ইউর নেক্সট পসিবল স্টেপ? আপনি কি করবেন? এরকম অনেক অপশন থাকতে পারে। তাহলে যদি দেখেন যে 50-এর উপর আছে, ভাই আলহামদুলিল্লাহ, এলডারলি পেশেন্ট একটু কম থাকতেই পারে, ভয়ের কিছু নেই। ওকে, দেন লিম্ফোসাইট কাউন্ট আপনার কেন কমতে পারে? কারণ আমরা জানি যে লিম্ফোসাইট কাউন্ট আপনি কমাবেন কি জন্য? যে আপনি লিম্ফোসাইট হচ্ছে আপনার ইমিউন অ্যাক্টিভিটিতে হেল্প করে। সুতরাং আপনি যদি ইমিউন অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এরকম যত কন্ডিশন আছে, তার মানে কি? তার মানে ধরেন আপনি হচ্ছে মিথোটেক্সেট দিলেন, তার মানে এটা একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, কমে যেতে পারে, ঠিক আছে। এছাড়া অটো ইমিউন কন্ডিশনগুলোতে অনেক সময় কমে যেতে পারে, বা যদি চিকিৎসা ইউজ করা হয়। ভাইরাল ইনফেকশন, বিশেষ করে এইচআইভি, আমরা জানি যে এইচআইভির মধ্যেই হচ্ছে আপনার লিম্ফোসাইটকে ডিস্ট্রাকশন করা হয়। নন ভাইরাল ইনফেকশনের মধ্যে টিবি, ম্যালেরিয়া, এগুলোতেও কিন্তু ডিস্ট্রাকশন হয়ে থাকে। সুতরাং ওই সমস্ত ক্ষেত্রে লিম্ফোপেনিয়া হতে পারে। এগুলো এত বেশি নেসেসারি না, মূল কথা হচ্ছে এলডারলি পেশেন্টের কমে যেতে পারে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, দেন এই জায়গাগুলো, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্লাড ফিল্মে আপনি কী কী ফাইন্ডিং পেতে পারেন পরীক্ষাতে। আপনি যদি এমআরসিপি পার্ট 2 দেন, একটা ব্লাড ফিল্ম দিতে পারে। আর এমআরসিপি পার্ট 1 দেওয়ার ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সটা হয়তো বা খেয়াল করা জরুরি না, অ্যাসোসিয়েটেড কন্ডিশন এবং অ্যাপিয়ারেন্সটা সম্পর্কে আপনাকে বলে দিবে যে তার ব্লাডে পিবিএফে কিছু টার্গেট সেল পাওয়া গেছে। তাহলে আপনি কী কী ভাববেন? তাহলে প্রথম কথা হচ্ছে যে টার্গেট সেল জিনিসটা কীরকম? আপনি খেয়াল করেন যে এই ছবিটা যদি খেয়াল করেন, এইখানে আপনি একটা টার্গেট দেখতে পাচ্ছেন। টার্গেট সাইন মানে কি? যখন আমরা যখন তীর প্র্যাকটিস করি, এরকম করে একটা টার্গেট সাইন দেওয়া হয় না? তাহলে এই জিনিসটা হচ্ছে টার্গেট। তাহলে আপনি সেলগুলো দেখেন, এই যে ভিতরে টার্গেট সেলগুলো দেখেন, এখানে টার্গেট টার্গেট টার্গেট। তাহলে এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে, যদি একটা সেলের মধ্যে ভিতরের জায়গাটাতে, আমরা জানি যে ভিতরের জায়গাটা আসলে হাইপোক্রোমিক হওয়ার কথা, কালার না থাকার কথা, বাট যখন ভিতরে একটা হাইপোক্রোমিক এরিয়ার ভিতরে আবার একটা হাইপারক্রোমিক এরিয়া আপনি পান, তখন এই সেলগুলোকে বলা হয় টার্গেট সেল। তো সহজ কথায় বলতে গেলে টার্গেট সেল তখনই হয় যখন হচ্ছে একটা আরবিসির শরীরের তুলনায় তার মেমব্রেনের আকারটা বড় হয়ে যায়। আরবিসির মেমব্রেনটা যদি শরীরের তুলনায় বড় হয়ে যায়, তাহলে দেখা যায় যে আরবিসির শেপটা তো আসলে এইরকম, তখন এই অতিরিক্ত মেমব্রেনটা মাঝখানের দিকে চলে আসতে পারে। এই কারণে বলা যায় যে মাঝখানের জায়গাটা একটু হাইপার ক্রোমিক কালার নেয়। এটা একটা এক্সপ্লেনেশন, এটা মানে এটাকে একদম সত্যি মনে করার কোনো কারণ নেই, বাট এখান থেকে এটা মনে রাখলে আপনি অন্যান্য জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। যেমন হাইপোস্প্লিনিজম, আমরা জানি যে স্প্লিনের কাজ হচ্ছে এই আরবিসির অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ছেড়ে বাদ দিয়ে দেওয়া। তার মানে যখন স্প্লিন কাজ করবে না, তখন আপনি টার্গেট সেল পাবেন। ওকে, তো ঠিক তেমনি থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, এখানেও আপনি দেখবেন যে আরবিসির সাইজ ছোট হয়ে যাচ্ছে। ইভেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আরবিসির সাইজগুলো কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন নাই, অথবা আরবিসির গ্লোবিন চেনের সমস্যা। তার মানে আরবিসির কাপড় বানাইছে এত বড়, বাট অ্যাকচুয়ালি আরবিসির ভিতরে কন্টেন্ট তত বড় নাই। কন্টেন্ট তত বড় না থাকার কারণে তার কাপড়টা একটু বেশি বড় হয়ে যায়, এবং এই কারণে আপনি সমস্যাগুলো পান। ঠিক তেমনি লিভার ডিজিজে অতিমাত্রায় আপনার কি হতে পারে? লিভার ডিজিজ আসলে আরও প্রবলেম হয় যে বেশি পরিমাণ কোলেস্টেরল আমাদের আরবিসির মধ্যে ঢুকে পড়তে পারে, সেই কারণে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। তো সাধারণত টার্গেট সেলের হিসাবে আপনাকে পরীক্ষায় টার্গেট সেলের সাথে মনে রাখতে হবে হাইপোস্প্লিনিজমের কথা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কথা। এই দুইটাই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকেল সেল বা থ্যালাসেমিয়া চাইলে মনে রাখতে পারেন। তো যখন টার্গেট সেল থাকে, তখন আমরা হাইপোস্প্লিনিজম আছে কিনা আমরা খোঁজ করি। কীভাবে খোঁজ করি? হাইপোস্প্লিনিজম থাকলে আপনি আরেকটা জিনিস পাবেন, সেটাকে বলা হয় হাওয়াল জলি বডি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আপনি টার্গেট সেল পাচ্ছেন, সাথে হাওয়াল জলি বডি পাচ্ছেন, আপনার একদম চোখ বন্ধ করে আপনি হাইপোস্প্লিনিজমের কথা ভাবতে পারেন। আচ্ছা, এবার আসি পরের কথা, সেটার নাম হচ্ছে টিয়ার ড্রপ সেল বা যেটাকে আমরা বলি ড্যাক্রোসাইট পয়কুলোসাইট। তাহলে ড্যাক্রোসাইট পয়কুলোসাইট কি? যেমন দেখেন এই জিনিসটা, এই সেলগুলোর কথা একটু খেয়াল করেন। মনে করেন এই সেলটা গোল, কিন্তু এইখানে দেখেন একটা এইরকম একটা জিনিস পড়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা আসলে এরকম যে ধরেন এটা একটা মানুষ, হ্যাঁ, তখন তার চোখের থেকে চোখের পানি পড়তেছে। তো পানি কীভাবে পড়ে? পানি এভাবে করে কাঁদতেছে, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করবেন এরকম যে এই হচ্ছে একটা মানুষ, এই হচ্ছে তার সুন্দর সুন্দর চোখ, এখন চোখ থেকে এইরকম বড় বড় পানির ফোঁটা পড়তেছে, হ্যাঁ, বড় বড় পানির ফোঁটা পড়তেছে। তাহলে এই
যে বড় বড় পানির ফোঁটা পড়তেছে এটাকে বলতেছে আমরা টিয়ার ড্রপ সেল। ওকে, তাহলে টিয়ার ড্রপ সেল এইটা কেন হইলো? এখন এটা হওয়ার ব্যাপার হচ্ছে দুইটা। মনে করেন যে আপনারা যদি কখনো বাসে ওঠেন বা ভিড় কোনো কিছুতে ট্রেনে ওঠেন, তখন আপনি দেখবেন যে মানে এমন মানে যাতা দেয় মনে হয় চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সে এই ব্লাড মানে এই জিনিসগুলো আসলে আরবি সেলগুলো কীভাবে আসে, মনে করেন এটা হচ্ছে বোন ম্যারো, তাহলে বোন ম্যারোর মধ্যে এখানে একটা ব্লাড ভেসেল থাকে। এই ব্লাড ভেসেলে মনে করেন নতুন নতুন সেল তৈরি হয়ে এখানে যাচ্ছে। বাট যদি এমন হয় যে বোন ম্যারোর মধ্যে আসলে অনেক ফাইব্রাস টিস্যু, বোন ম্যারোর মধ্যে অনেক ফাইব্রাস টিস্যু আসলে তারা যাইতে পারতেছে না কোনো রকমে, এত ফাইব্রাস টিস্যুর চাপে, এই চাপাচাপিতে যাইতে না পাওয়ার কারণে তারা স্কুইজ হয়ে কোনো রকমে এই সেলগুলা কোনো রকমের সেলগুলা ইয়েতে আসে, সার্কুলেশনে আসে। তো এই স্কুইজটা হওয়াটাই মেইন ব্যাপার। তার মানে এখানে লিখিয়ে দিছে যে মেকানিক্যালি তারা আসলে স্কুইজড হয় যখন বোন ম্যারো থেকে বাইরে হইতে নেয়। তাহলে বোন ম্যারোতে কী হয়েছে? বোন ম্যারোতে ফাইব্রোসিস হয়েছে। বোন ম্যারো মানে মায়েলো, ফাইব্রোসিস মানে ফাইব্রোসিস। দ্যাট মিনস মায়েলো ফাইব্রোসিসে আপনি পাবেন টিয়ার ড্রপ সেল অথবা বয়কুলোসাইট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মাইলো ফাইব্রোসিস থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার, মাইলো যে প্রলিফারেটিভ যে কোনো ডিসঅর্ডার থেকে পরবর্তীতে মাইলো ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে কী আছে আমরা সামনে ইনশাল্লাহ জানবো, বিশেষ করে পলিসাইথেমিয়া, রুব্রা ভেরা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এরকম ঘটনা আপনি পাবেন। সেখান থেকে যদি মাইলো ফাইব্রোসিস চিন্তা করেন আপনি পাবেন টিয়ার ড্রপ সেল। ফাইন। এবার আসলে স্ফেরোসাইট। এই স্ফেরোসাইট আমরা যদি নর্মালি একটা ডব্লিউবিসি দেখি, ডব্লিউবিসি একটা থাকবে হচ্ছে এরকম, ঠিক আছে? এখন এই ডব্লিউবিসির মাঝখানে জায়গাটা থাকবে হচ্ছে কালো, হ্যাঁ, ডব্লিউবিসিটা হচ্ছে এইরকম থাকবে একটা অ্যালপেনলিবের চকলেটের মতো। এখন এই স্ফেরোসাইটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে দেখেন যে মাঝখানের জায়গাতে এই হাইপোক্রমিক এরিয়াটা একদম নাই বললেই চলে। তাহলে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ফেরোসাইট। স্ফেরোসাইটের ঘটনা কি হয়েছে? স্ফেরোসাইটের ঘটনা হচ্ছে যে তার বডি ফিগার নষ্ট হয়ে গেছে। তার থাকা উচিত ছিল আসলে এইরকম সুন্দর একটা শেপে, এখন সে হয়েছে ভেটলা, ঠিক আছে? এই ভেটলা টাইপের যে আরবিসি এটাকে আমরা বলি স্ফেরোসাইট। কেন ভেটলা হয়েছে? কারণ সে জিম টিম করে নাই, সে নিজের শরীরের যত্ন নেয় নাই। দ্যাট মিনস এইখানে যে ঘটনাটা ঘটছে তার যে অপ্রয়োজনীয় অংশগুলোকে তার যে কমানোর কথা ছিল এইভাবে সে কমাইতে পারে নাই। এবং দেখবেন যে যাদের ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, কেন? পেটের মাসল টান রাখতে পারতেছে না পেটটাকে, এই কারণে ভুঁড়িটা এরকম করে বের হয়ে গেছে। তাহলে পেটের মাসল যেরকম রাখতে পারে না, ঠিক তেমনি আরবিসির এই শেপটাকে বজায় রাখার জন্য কিছু প্রোটিন দরকার হয়, যার নাম হচ্ছে অ্যানকাইরিন প্রোটিন, যার নাম হচ্ছে স্পেকট্রিন প্রোটিন। এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে এই অ্যানকাইরিন এবং এই স্পেকট্রিন, এই প্রোটিনগুলোতে যখন সমস্যা হয় তখন তারা আরবিসির শেপটাকে এরকম সুন্দর একটা অবস্থায় রাখতে পারে না, আরবিসি এরকম ভুঁড়িটা ঠাস করে বের হয়ে যায়। এই ভুঁড়ি বের হওয়া আরবিসি হচ্ছে স্ফেরোসাইট। তাহলে এটা কেন হচ্ছে? জন্মগত কারণে এটা এই জিনিসগুলো অ্যানকাইরিন, স্পেকট্রিন, এই প্রোটিনগুলো না থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। আবার আরেকটা জিনিস হতে পারে যে অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়াতে অনেক সময় এরকম ঘটনা ঘটে। অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া তার মানে আপনার এনিমিয়া হয়ে যাচ্ছে, এবং এনিমিয়াটা হচ্ছে ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশনের জন্য। তো যেহেতু ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশনের জন্য এনিমিয়া হচ্ছে, তো আপনার বডি চেষ্টা করতেছে যে বেশি বেশি ব্লাড সার্কুলেশনে পাঠানোর জন্য, বেশি বেশি আরবিসি সার্কুলেশনে পাঠাতে গিয়ে তারা এরকম ইমমেচিওর স্ফেরোসাইট আরবিসিগুলোকেও পাঠিয়ে দিচ্ছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। ওকে, আচ্ছা, এখন আসেন যে লেড পয়জনিং, ঠিক আছে? এরপর আসেন পরের টপিক, সেটা হচ্ছে বেসোফিলিক স্টিপলিং। এইখানে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্রলীগের কথা। বাংলাদেশ ছাত্রলীগ BSL, তার মানে হচ্ছে বেসোফিলিক স্টিপলিং কেন হয়? লেড পয়জনিংয়ে হয়। তাহলে বাংলাদেশ ছাত্রলীগ কী করছে? লেড পয়জনিং করছে। এইভাবে করে মনে রাখতে পারেন। তাহলে BSL মানে বেসোফিলিক স্টিপলিং কেন হচ্ছে? ডিউ টু লেড পয়জনিং। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে মূলত যে ব্যাপারটা হচ্ছে যে লেড পয়জনিংয়ে আমাদের এইখানে বেসোফিলিক কিছু জিনিস বেড়ে যায়। ব্যাপারটা আসলে কি, যে আমাদের এই যে আরবিসি, এই আরবিসিগুলোর মধ্যে যদি অ্যাসিডিক কন্টেন্টের মানে পরিমাণ বেড়ে যায়, অ্যাসিডিক কন্টেন্ট বা যেমন ধরেন ডিএনএ বা আরএনএ, এদের পরিমাণ যদি বেড়ে যায়, এদেরকে যেভাবে ডিস্ট্রাকশন করার কথা ছিল যদি না হইতে না পারে, তখন এই ঘটনাটা ঘটে। এবং যে কোনো অ্যাসিডিক কন্টেন্ট, আরএনএ মানে কি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে যেহেতু এরা অ্যাসিড, তাহলে তারা কাকে পছন্দ করবে? বেসকে পছন্দ করবে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে বেসোফিলিক, মানে বেসকে তারা পছন্দ করে বেশি। হ্যাঁ, সো এটা লেড পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা আসলে কমনলি পাই। সো পরীক্ষাতে আপনাকে এই লেড পয়জনিংয়ের সিনারিওটা এরকমভাবে দিবে, একটা মানুষ আসছে, নিউরোলজিক্যাল সিনারিও দিবে এরকম যে তার একটা ধরেন তার ফুড ড্রপ হয়েছে। ফুড ড্রপ তো মানে সঠিক ভাষায় বলবে না, তারা বলবে যে তার ডোরসিফ্লেকশন, অ্যাঙ্কেলের ডোরসিফ্লেকশন নষ্ট হয়ে গেছে, অ্যাঙ্কেল ইভার্সন নষ্ট হয়ে গেছে, তার একটু অ্যাবডোমিনাল পেইন আছে, তার একটু সাইকিয়াট্রিক সিমটম আছে, এবং একই সাথে তার হচ্ছে আমরা সিবিসি করলাম, পিবিএফ এর মধ্যে বেসোফিলিক স্টিপলিং পাওয়া গেছে। সো এইভাবে আপনাকে কথাটা ঘুরাই পেয়েছে তারা বলবে। সো লেড পয়জনিং আমরা কী পাই? বেসোফিলিক স্টিপলিং পাই। বাকি এগুলা যাই না, এত জ্ঞানী হওয়া দরকার নেই, একটাই মনে রাখেন। 2 নম্বর আসেন হাওয়াল জলি বডি। সো হাওয়াল জলি বডি আমরা বলেছি যে ডিএনএ যেভাবে ডিনেচারেড
ডিনেচার্ড যে ডিএনএ, এই ডিনেচার্ড ডিএনএটাকে আমাদের স্প্লিন কেটে মানে খেয়ে ফেলে। বাট এইখানে যদি স্প্লিন নিজেই যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ডিনেচার্ড ডিএনএকে আসলে আমরা ইয়ে করতে পারি না, যার ফলে যে জিনিসটা হলো আপনার হাইপোস্প্লিনিজম এই ঘটনাটা পান। তাহলে এখানে দেখেন লেখছে, অলরেডি লিখে ফেলছে যে হাওয়ালজলি বডিজ আর দ্য বেসোফিলিক রেমনেন্টস। বেসোফিলিক রেমনেন্টস কথার মানে হচ্ছে যে এটা আসলে ডিএনএর একটা রেমনেন্টস যেটা বেসোফিলকে পছন্দ করে, মানে বেইস টাইপের কালারগুলো নেয়, এই কারণে কালারটাতে নীল, আর ইউসিনোফিলিক কালারগুলো হচ্ছে লাল। যাই হোক, তো হাওয়ালজলি বডিজ হচ্ছে বেসোফিলিক রেমনেন্টস যেটা আরবিসি নিউক্লিয়াসে থাকে, এটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, খেয়ে ফেলার কথা ছিল, বাট হাইপোস্প্লিনিজম হওয়ার কারণে এটা সম্ভব হয় না। তার মানে হাইপোস্প্লিনিজমে আমরা দুইটা কথা পাইলাম, নাম্বার 1 হচ্ছে হাওয়ালজলি বডি আর নাম্বার 2 হচ্ছে টার্গেট সেল। ওকে, এবার আসলে হচ্ছে হেঞ্জ বডি। হেঞ্জ বডি আসলে কাইন্ড অফ ডিনেচার্ড আরএনএর মতোই। এইখানে দেখেন এরও আলটিমেটলি বেসোফিলিক সাবস্টেন্স, এবং এইটাও আপনি যদি দেখেন যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, এইটার মূল কাজটা হচ্ছে যে আমাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস যেটা কাজ, যে জিনিসটা তৈরি করে সেটার নাম হচ্ছে গ্লুটাথায়ন। এই গ্লুটাথায়নের কাজ হচ্ছে গ্লুটাথায়নের যে রিডিউসড ফর্ম, এটাকে বলা হয় গ্লুটাথায়ন SH। এইটা যে কাজটা করে সেটা হচ্ছে একটা সেলের মধ্যে ফ্রি রেডিক্যাল মিডিয়েটেড যে ইনজুরিগুলো হয়, ফ্রি রেডিক্যাল মিডিয়েটেড যে অক্সিডেশনগুলো হয়, এই অক্সিডেশনের জন্য সেই SH মূলকটা দান করে। মানে আমরা জানি যে একটা অক্সিডেশন, কোনো জায়গায় যখন অক্সিডেশন হইতে হয়, অক্সিডেশনের সাথে যুগপথ একটা প্রক্রিয়া ঘটে, সেই যুগপথ প্রক্রিয়ার নাম হচ্ছে রিডাকশন। তাহলে আপনার সেলের মধ্যে যখন ফ্রি রেডিক্যাল যখন অক্সিডেশন করতে আসলো, তাহলে জীবন দিবে কে? জীবন দিবে হচ্ছে গ্লুটাথায়ন। এই গ্লুটাথায়নের সাথে একটা SH গ্রুপ থাকে, এটাকে সে অক্সিডেশন করায় ফেলে, আলটিমেটলি অক্সিডেশন রিডাকশন হয়ে যায়, ফ্রি রেডিক্যালটা নষ্ট হয়ে যায়। কিন্তু G6PD ডেফিসিয়েন্সি থাকলে সেই ফ্রি রেডিক্যালটা আলটিমেটলি তৈরি হতে পারে না, সেই গ্লুটাথায়নটা তৈরি হতে পারে না, যার কারণে ফ্রি রেডিক্যাল মিডিয়েটেড একটা ইনজুরি সেলের মধ্যে হয়, এবং সেলের মধ্যে হয়ে সেলুলার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো এরকম নষ্ট হয়ে যায়। এইটাকে আসলে আমরা হেঞ্জ বডি আকারে চিনি। সো এই হেঞ্জ বডিও কিন্তু আসলে G6PD ডেফিসিয়েন্সিতে অবশ্যই পাওয়া যায়, বাট মোস্ট লাইকলি এটা এত বেশিও পাওয়া যাইতো না যদি হচ্ছে আপনার স্প্লিন ঠিক থাকতো। তো স্প্লিন নষ্ট হয়ে গেলে এটাকে আপনি আরও বেশি সার্কুলেশনে পান। এছাড়া আলফা থ্যালাসেমিয়াতেও পাওয়া যেতে পারে। ফাইন, এরপর আসেন হচ্ছে আপনার সিস্টোসাইটের অপর নাম হচ্ছে হেলমেট সেল। ঠিক আছে, হেলমেট সেল আপনি এখানে মনে রাখতে পারেন। সিস্টোসাইটের মূল যে ব্যাপারটা, এটার অপর নাম হচ্ছে সিস্টোসাইট বা হেলমেট সেল। কেন পাওয়া যাচ্ছে? তার মানে এইটা তখনই হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আপনার আরবিসি, সো আরবিসি, এইটা হচ্ছে আরবিসি সুন্দর শেপ, বাট আরবিসিকে যদি আমি বলি যে না তুমি এখন এই যে এইরকম একটা কারাগারের ভিতর দিয়ে যাবা, তাহলে এই আরবিসিটাকে যাইতে গেলে কষ্ট হবে না? আরবিসি যখন কারাগারের মধ্যে দিয়ে যাবে, যখন অনেক ফাইটিং হবে, হেলমেট পরে তার ফাইটিং করতে হচ্ছে, সো মাথা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ঠিক তেমনি একই ঘটনা, যখন আপনার বডির মধ্যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে, তার মানে কি হচ্ছে? এই যে মারামারি হচ্ছে, কোটা আন্দোলন হচ্ছে, এরকম একটা ঘটনা, মারামারি হলে হেলমেট পরলেও মাথা ফেটে যাবে। ঠিক আছে, তো একই ঘটনা ঘটে, তাদের আসলে সেলগুলোর সাইজ শেপ এরকম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে সাইজ শেপ এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড সিস্টোসাইট। ওকে, সিস্টোসাইট হওয়ার মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার এই আরবিসি সাই করে একটা অংশ কেটে গেল। কেন কেটে যাচ্ছে? কারণ আপনার হয়তো বা যে কোনো কারণে হিমোলাইসিস হচ্ছে, অথবা আপনার কি হচ্ছে, আপনার মেকানিক্যাল হার্ট ভালভ আছে, তাহলে হার্ট ভালভের মধ্যে গিয়ে সে ধাক্কা খাচ্ছে, অথবা এরকম হতে পারে যে আপনার ডিজিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন আছে। ডিজিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনে যে জিনিসটা ঘটে, আপনার বডির মধ্যে এরকম ফাইব্রিন স্ট্যান্ড তৈরি হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা জানি যে কোনো জায়গায় যখন কোয়াগুলেশন হয়, কোয়াগুলেশনের মূল ব্যাপার হচ্ছে যে এখানে যদি আপনার প্লেটলেট থাকে, এগুলো যদি আপনার প্লেটলেট হয়, তাহলে প্লেটলেটগুলো যদি আপনার ইট হয়, তাহলে এখানে সিমেন্ট হচ্ছে আপনার ফাইব্রিন, তাহলে ফাইব্রিন মেশ ওয়ার্ক দিয়ে এটাকে এভাবে করে সাপোর্ট করা হয়। তো যখন ডিজিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে, তখন আসলে এরকম অনেক ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি হয়, এবং এই স্ট্র্যান্ডগুলোর মধ্যে দিয়ে যখন আরবিসি যাইতে নেয়, তখন আলটিমেটলি আরবিসিটা এরকম খপাত হয়ে ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়া আরবিসিগুলোকে দেখলে আমরা বলবো হচ্ছে সিস্টোসাইট। আর সিস্টোসাইট থাকা মানেই কোনো একটা কারণে আরবিসি ডিস্ট্রাকশন হয়েছে, সেটা হতে পারে হিমোলাইসিস, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, অথবা আপনার কি মেকানিক্যাল হার্ট ভালভ। আচ্ছা, দেন আসেন পেন্সিল পয়কুলোসাইট। এটা জাস্ট এমনি মনে রাখবেন, যেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিতে পাওয়া যায়। এখানে সেলগুলো আসলে আকারে বড় হয়ে যায়, যে সেলগুলো আকারে বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি পেন্সিল পয়কুলোসাইট। ওকে, এরপরে বার্ড সেল, এটা একটা দুইটা শব্দ একটু মুখস্থ করে ফেলতে হবে। বার্ড সেলের যে জিনিসটা হচ্ছে, আপনি দেখেন এই সেলের এইখানে কিছু চোকা মাথা বেরোচ্ছে। এই চোকা মাথা বের হওয়ার কারণ হচ্ছে আপনার অনেক বেশি ইউরিয়ার লেভেলটা বেশি। হ্যাঁ, যদি ইউরিক অ্যাসিড এগুলো বেশি বেড়ে যায়, তখন আপনার ঘটনাটা ঘটে যেটাকে আমরা বলি ইউরেমিয়া। তাহলে ইউরেমিয়াতে মূলত এই বার্ড সেল পাওয়া যায়। পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, সেখানে বার্ড সেল পাওয়া যায়। বিশেষ করে ইউরেমিয়ার কথা মনে রাখবেন, ইউরেমিয়াতে বার্ড সেল পাওয়া যায়। আচ্ছা, এরপরে এই বার্ড সেলের কাছাকাছি আরেকটা সেল আছে, যেটাকে বলা হয় একান্তোসাইট। তো বার্ড সেলের যেই খোঁচা অংশগুলো, এগুলো দেখবেন যে এত বেশি শার্প না, বাট একান্তোসাইটের দেখেন এই একটা দুইটা অংশ খুব বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে একান্তোসাইট। হ্যাঁ, এগুলোকে একান্তোসাইট বলে। তো একান্তোসাইটের আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের শেপটা নর্মাল আরবিসি শেপের মতো না,
এগুলো হচ্ছে একান্তোসাইট। তো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড স্পিকিউলস ইন রেড ব্লাড সেল, এটাকে আমরা বলি একান্তোসাইট। এ বিটা লিপোপ্রোটিনেমিয়াতে আমরা এটা পাই। তাহলে এই দুইটা থেকে যদিও লাল করে দিছে, এগুলোতে জাস্ট নাম মনে রাখলেই চলে। পরীক্ষাতে একান্তোসাইট মানেই এ বিটা লিপোপ্রোটিনেমিয়া, বার্সেল মানে ইউরেমিয়া, বার্সেল মানে ইউরেমিয়া। তাহলে নামের মধ্যেই কিন্তু লুকায় আছে বার্সেল, হ্যাঁ, বি, এরপর দেখেন ইউ আর আর, তাহলে বিউরেমিয়া। আপনি এভাবে যদি মনে রাখেন বার্সেল, বার্সেল ইউরেমিয়া, বার্সেল ইউরেমিয়া, তাহলে কিন্তু এটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেল। বার্সেল বিউআর বার্সেল আর হচ্ছে ইউরেমিয়া, একই শব্দে গাথা। তেমনি একান্তোসাইট এ বিটা লিপোপ্রোটিনেমিয়া, একান্তোসাইট এ বিটা লিপোপ্রোটিনেমিয়া। এই একটা দুইটা হয়তো বা একটু আপনি এভাবে মনে রাখলে পরীক্ষাতে ভুল হবে না। বাইট সেল, তাহলে বাইট সেলের কথা আমরা আগেই বলেছি যে এই যে হেঞ্জ যে বডিটা থাকে, হেঞ্জ বডিটা থাকলে আপনার যদি স্প্লিনটা যখন ঠিক থাকে তখন স্প্লিন কামড় দিয়ে এই হেঞ্জ বডিটাকে খেয়ে ফেলে, মানে ডিস্ট্রাকশন করে ফেলে আর কি ওই যে অংশটাকে। তো যখন এই স্প্লিন এটাকে ডিস্ট্রাকশন করে ফেলে, দেখা যাচ্ছে যে স্প্লিন মনে হলো একটা কামড় দিয়ে দিছে, এটাকে আমরা বলি হচ্ছে বাইট সেল। সো এটাও আসলে G6PD ডেফিসিয়েন্সিতে পাওয়া যায়, কিন্তু G6PD ডেফিসিয়েন্সিতে স্প্লিন ঠিক থাকলে আপনি পাবেন বাইট সেল বা যেটাকে বলে ড্যাগমাসাইট, আর যদি স্প্লিন না থাকে তখন আপনি পাবেন হেঞ্জ বডি, ঠিক আছে? কারণ স্প্লিন থাকলে না খাবে, যদি স্প্লিন না থাকে তখন আপনি পাবেন হচ্ছে হেঞ্জ বডি। তাহলে এই কথাগুলো এখানে জাস্ট ছবি আকারে দিচ্ছে, এখন এই কথাগুলোকে আপনার ব্যাখ্যা আকারে দিচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে পড়ে ফেলি ঠাস ঠাস করে, যেমন হচ্ছে হাইপোস্প্লিনিজম, হাইপোস্প্লিনিজম মানে স্প্লিন কাজ করতেছে না, তাহলে আপনি কী কী পাবেন? তাহলে এক নম্বরে টার্গেট সেলের কথা বলছে, হাওয়ালজলি বডির কথা বলছে, হ্যাঁ, এই যে হাওয়ালজলি বডি, কনডেন্স ডিএনএ, এই কথাগুলো আমরা বলেছি। এরপরে স্প্লিন কাজ না করলে একান্তোসাইট পাওয়া যেতে পারে, এগুলোর কথা তারা বলে ফেলেছে। এরপরে বলছে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আপনি কী পাবেন? আমরা বলেছি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে শুরুতেই আমরা বলছিলাম যে টার্গেট সেল পাওয়া যায়, এরপর আমরা বলছিলাম যে পেন্সিল শেপ পয়কুলোসাইট পাওয়া যায়। এই কথাগুলো আসলে একইভাবে রিপিট করেছে, এগুলো আপনারা পারেন। দেন মায়োলোফাইব্রোসিসে টিয়ার ড্রপ সেল পাওয়া যায়, ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হলে সিস্টোসাইট পাওয়া যায়, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদিও এটা আপনার ইম্পর্টেন্ট হলে আপনি এটা আগেই মুখস্থ করে আসছেন, এটা আপনারা জানেন। ওকে, এইখানে একটা কথা আছে যেটা এমআরসিবি পার্ট 2 তে মাঝে মাঝে দেয়, কনজেনিটাল প্যাগলার হেওয়েট এনোমেলি। কনজেনিটাল প্যাগলার হেওয়েট এনোমেলিতে আপনার একটা কথাই আপনি দেখবেন যে এত বক্কর চক্কর নামটা একটু দেখবেন যে কঠিন টাইপের নাম, প্যাগলার হেওয়েট এনোমেলি, বাইলোব নিউক্লিয়াস ইন দ্য নিউট্রোফিল। এই একটা জিনিস দিয়ে ডায়াগনোসিস হবে, বাইলোব নিউক্লিয়াস ইন দ্য নিউট্রোফিল। আমরা জানি যে নিউট্রোফিলের নিউক্লিয়াস কয় খণ্ড? নিউট্রোফিলের নিউক্লিয়াস থাকে 3 থেকে 5 খণ্ড, ঠিক আছে? আর বাইলোব নিউক্লিয়াস কার থাকে? ইউসিনোফিল। যদি কখনো নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 খণ্ড হয়, তাহলে তার নাম একটা ডিজিজ হবে, সেই ডিজিজের নামও 2 খণ্ড, মানে হচ্ছে পেলজার হিউয়েট এনোমেলি। পেলজার হিউয়েট এনোমেলি 2টা শব্দ, তো ঠিক তেমনি নিউট্রোফিলের নিউক্লিয়াসও কি থাকবে? 2টা শব্দ। এবং এখানে আরও অনেক কাচ্চা কাহিনী বলবে যে আপনাকে এই পেশেন্টের কী আছে, স্কেলেটাল অ্যাবনরমালিটি আছে, হাত পাগুলো ছোটো ছোটো, ঠিক আছে? এরপরে এই তো এরকম কথাবার্তা বলবে, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু পরীক্ষাতে একটা কথাই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বাইলোব নিউক্লিয়াই। কেন? দেখেন এমআরসিবি 2017-তে চলে আসছে যে 23 বছরের একটা লোক আসছে, তার টায়ার্ডনেস এবং তার নিউট্রোফিলে একটা অ্যাবনরমালিটি আছে, কি হয়েছে? নিউট্রোফিল বাইলোব। তাহলে এবং তার স্কেলেটাল অ্যানোমালি আছে, দেখুন সব একদম পরীক্ষার মতো করে ফিচার করে আপনাদেরকে দিয়েছে। তাহলে এত কথা পড়া লাগে না, পড়া লাগবে হচ্ছে নিউট্রোফিল অ্যাবনরমালিটি কি, বাইলোব নিউক্লিয়াই, তার মানে কনজেনিটাল পেলজার হেওয়েট এনোমেলি। এই একটা দুইটা শব্দ এগুলাকে মনে রাখলে পরীক্ষায় পাস। হ্যাঁ, সো একটা দুইটা শব্দ খেয়াল করতে হবে। লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস কনসেপ্টটা কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট। এই লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস এটা ইন্ডিকেট করে যে আপনার লিউকোসাইট ভালো আছে। হ্যাঁ, আপনার লিউকোসাইট ভালো আছে, বাট সে কোনো একটা স্ট্রেসের মধ্যে আছে। সো যখন একটা লিউকোসাইট কোনো একটা স্ট্রেসের মধ্যে থাকে, তাকে যখন বেশি কাজ করতে হয়, তখন লিউকোসাইটের মধ্যে অ্যালকালাইন ফসফেটাসের পরিমাণ বাড়ে, ঠিক আছে? তাহলে যখন একটা লিউকোসাইট ভালো থাকে বাট বেশি কাজ করে, তখন সেই লিউকোসাইটের কী করে, লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাসের পরিমাণ বাড়ে। সহজভাবে মনে রাখতে চাইলে এইভাবে মনে রাখতে পারেন। আর যখন লিউকোসাইটের মধ্যে গ্যাঞ্জাম থাকে, কোনো একটা ঝামেলার মধ্যে থাকে, তখন তার লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাসের পরিমাণটা কমে যায়। যেমন ধরেন আপনি এক পাশের নামগুলো মনে রাখেন, যেমন ধরেন এই যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, তার মানে লিউকেমিয়া, এটা তো আলটিমেটলি লিউকোসাইটের মানে কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে। পার্নেশিয়াস এনিমিয়া, আমরা জানি পার্নেশিয়াস এনিমিয়াতে একটা অটোইমিউন ডিস্ট্রাকশন হয়, আলটিমেটলি এখানে বোন মেরোতে প্রবলেম থাকতে পারে। সো এইটা একটা ব্যাপার। এরপর ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস সরাসরি আপনার লিম্ফোসাইটে আক্রমণ হচ্ছে, আবার লিউকোসাইট আসলে ওরকম ভালো কাজ করে না। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি দেখবেন লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস কম থাকে। এখানে এত কথা মনে না রাখলেও আপনি যদি একটা কথা মনে রাখতে চান, তাহলে আপনি মনে রাখবেন হচ্ছে প্রথম লাইনটা। তার মানে আপনি এইটা মূলত আমরা করি এই জন্য যে আমরা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া থেকে আমরা চাই লিউকোমাইড রিয়াকশনকে আলাদা করতে, আর বাকি যত বক্কর চক্কর আছে ওগুলো মনে রাখার জন্য। মানে কি? মানে হচ্ছে আসলে একটা মানুষের লিউকোসাইট কাউন্ট বেশি,
ধরেন একটা মানুষের লিউকোসাইট কাউন্ট 25,000, ঠিক আছে, বা ধরেন 20,000। এখন এই যে লিউকোসাইট কাউন্ট যে তার 20,000 হইলো, এইটা কি তার ইনফেকশনের জন্য, তার ফাইটিং করার জন্য তার লিউকোসাইটগুলো ভালো আছে কি না, নাকি তার ক্যান্সারের জন্য? তাহলে যদি এই 20,000 লিউকোসাইটের পরে লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস যদি বেশি থাকে, তার মানে আপনি বুঝবেন তার লিউকোময়েড রিয়াকশন, তার মানে তার বডিতে এখন ইনফেকশন, এই কারণে বডি ফাইট করার জন্য রেডি হচ্ছে, দ্যাটস ওয়াই লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাসটা বেশি। ওকে, আর যদি দেখেন যে 20,000 লিউকোসাইট বাট লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটাস নেগেটিভ, তার মানে আপনি চিন্তা করতে পারেন সিএমএল। সো মূলত আমরা এই দুইটা রোগকে আলাদা করার জন্যই টেস্টটা করি, ঠিক আছে। এছাড়া আপনি দেখবেন যে তার মায়োলোফাইব্রোসিস এটা বেশি থাকতে পারে, স্টেরয়েডে বেশি থাকতে পারে, প্রেগনেন্সি ওসিপি খেলে বেশি থাকতে পারে, পলিসাইথেমিয়া রুব্রা ভেরাতে বেশি থাকতে পারে, আর এর ঠিক অপোজিটগুলো মানে ধরেন এনিমিয়াতে ভাইরাল ইনফেকশন এগুলো কমে যেতে পারে। সো ওগুলা যেগুলো বলছি সেটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট মেইন কথা হচ্ছে সিএলএলে এটা কমে, আর হচ্ছে লিউকোমেড রিয়েকশন, মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রা ভেরাতে এগুলা বাড়ে। ওকে, তাহলে কোশ্চেন আপনার মাথার মধ্যে ঘুরতেছে ভাই লিউকোমেড রিয়েকশনটাকে একটু বলেন। তো লিউকোমেড রিয়েকশনটা তারাই বলছে যে লিউকোমেড রিয়েকশন মানে কি, মানে হচ্ছে আপনার এই যে কি হয়েছে, যে কোটা আন্দোলন হয়েছে, যেহেতু কোটা আন্দোলন হয়েছে তার মানে কি করতে হয়েছে, প্রথমে হচ্ছে ছাত্রলীগকে নামাইছে, ছাত্রলীগকে নামানোর পরে পুলিশকে নামানোর পরে বিজেপিকে নামাইছে, ডিবিকে নামাইছে, এখন আর্মিকে নামাইছে। তার মানে ঘটনা হচ্ছে যখন আপনার দেশে কোনো একটা গ্যাঞ্জাম চলবে, প্রথমে আপনি পাতিপুতি জিনিস দিয়েই ম্যানেজ করে ফেলার চেষ্টা করবেন, যখন এটা দিয়ে ম্যানেজ করা যাবে না আপনাকে অন্যদেরকে নামাইতে হবে। তার মানে কি, যখন অন্যদেরকে নামাইতে হচ্ছে তখন তো তাদেরকে ম্যাচিওর হইতে দেওয়ার সময়টা আপনার নাই, আপনি সমানে সবাইকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন, দ্যাট ইজ লিউকোমেড রিয়াকশন। তার মানে যখন আপনার বডিতে পেরিফেরাল ব্লাডে মনে করেন যে সিভিয়ার ইনফেকশন, আপনার পেরিফেরাল ব্লাডে কী হয়েছে, সিভিয়ার ইনফেকশন, সিভিয়ার হেমোলাইসিস, মেসিভ হেমোরেজ, হ্যাঁ, একদম রক্তক্ষয়ী যুদ্ধ যখন আপনার শরীরের ভিতরে চলতেছে, তখন আপনি সমস্ত ডব্লিউবিসিকে সার্কুলেশনে পাঠিয়ে দিচ্ছেন, এবং এতে করে এত বেশি ডব্লিউবিসিকে সার্কুলেশনে পাঠানোর জন্য আপনার বোন মেরুকে বেশি কাজ করতে হচ্ছে, এবং বোন মেরু ইমমিচিউর সেলগুলোকে একদম ধাক্কায় রাস্তায় পাঠিয়ে দিচ্ছে। এই যে কোটা আন্দোলনে প্রথমে নামলো ভার্সিটির পোলাপান, এরপর একদম বাচ্চা পোলাপান নেমে গেছে, কেন? কারণ আসলে আর ম্যাচিউর পোলাপান নাই। সো এইখানে যখনই আপনার নিউ সেলের জন্য ডিমান্ড বেড়ে যাবে, যেমন ধরুন হিমোলাইসিস হচ্ছে, হেমোরাইজ হয়েছে, নতুন সেলের জন্য ডিমান্ড হয়েছে বেশি, তাহলে এদেরকে ম্যাচিউর হয়ে দেওয়ার সময় নাই, এদেরকে আপনি রাস্তায় পাঠিয়ে দিচ্ছেন। তাহলে রাস্তায় পাঠিয়ে দিচ্ছেন মানে কি, মানে আপনি ব্লাডে এখন দেখতেছেন তার মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, নিউক্লিয়েটেড রেড সেল, এগুলো তো ভাই পাওয়ার কথা না, কারণ রেড সেল নিউক্লিয়াসটা ত্যাগ করে সার্কুলেশনে আসে। মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট এগুলো ঠিক শেষ পর্যন্ত ডব্লিউবিসি হয়ে সার্কুলেশনে আসে, বাট এখন আমার এই ডব্লিউবিসি হওয়া পর্যন্ত অপেক্ষা করার সময় নাই, হ্যাঁ, এখন এরাই যোদ্ধা, এই প্রোমাইলোসাইটের যোদ্ধা, মাইলোব্লাস্টের যোদ্ধা। তাহলে আপনি একটা পেশেন্টের ডব্লিউবিসি বেশি দেখলেন, প্রোমাইলোসাইট পেরিফেরাল ব্লাড ফিল্মে পাইলেন, তাহলে আপনি ভাবতেই পারেন তারটা কি ক্যান্সার, তারটা কি মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া নাকি না। তাহলে কীভাবে আমরা আলাদা করবো, সেটা হচ্ছে লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাস দিয়ে। লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাস মানে তার সাথে অস্ত্রশস্ত্র আছে, তার মানে সে ভালো আছে, দ্যাট মিনস দ্য লিউকোমাইড রিয়াকশন। আর লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাস যদি কাজ না থাকে, তার মানে তার আসলে বোন মেরুতেই সমস্যা, এই কারণে ধাক্কায় পাঠিয়ে দিচ্ছে। সো দেখেন এই জায়গাটাতেই পার্থক্যটা আবার লেখছে তারা, যে সিএমএল এবং হচ্ছে লিউকোমাইড রিয়াকশনের পার্থক্যটা কি, লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাস দিয়ে। এবং এই যে তার লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাস, কারণ সে তো নামছে যুদ্ধে, তাহলে তার তো অনেক মাল মশলা লাগবে, এই কারণে তার লিউকোসাইট অ্যালকালাইন ফসফরাসটা বেশি, তার মধ্যে অনেক টক্সিক গ্রেনিউল, ঠিক আছে, এই যে টিয়ার শেল, রাবার বুলেট এগুলো নিয়ে এসে নামছে রাস্তায়, সো টক্সিক গ্রেনিউল দিয়ে এসে ভর্তি। অ্যান্ড লেফট শিফট অফ নিউট্রোফিল মানে নিউট্রোফিলটা ইমেচিওর অবস্থা থেকে আস্তে আস্তে মেচিওর হইতো, যদি মেচিওর না হয় ইমেচিওর অবস্থার দিকে সে ফিরে যায়, এটাকে আমরা বলি লেফট শিফট অফ নিউট্রোফিল, ঠিক আছে। তার মানে আপনি এখানে সেগমেন্টেড নিউট্রোফিল পাচ্ছেন, 3টা সেগমেন্ট বা আরও বেশি সেগমেন্ট, এই জিনিসটাকেই দিয়ে আমরা বুঝতে পারি তার লিউকোমাইড রিয়াকশন নাকি তার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ওকে, সো আশা করি এই কনসেপ্ট ইনশাল্লাহ আপনাদের আর ভুল হবে না। এবারে খুবই সহজ এবং মানুষজন খুবই ভুল করে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কোয়াগুলেশন স্টাডি খুবই সুন্দর। কোয়াগুলেশন স্টাডি বোঝার জন্য আপনাকে একটু কোয়াগুলেশন পাথওয়েটা 1 মিনিটে একটু বলে দিই। তো কোয়াগুলেশন পাথওয়ের মধ্যে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা একটা পৃষ্ঠা অ্যাড করি, ওকে, তাহলে এখানে দেখেন কোয়াগুলেশন পাথওয়ে হয় 2 রকম, একটা হচ্ছে ইন্টেন্সিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক মানেটা আসলে কি, মানেটা হচ্ছে যে প্রথমত আমরা বললাম ইন্টেন্সিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্টেন্সিক মানে ভিতরের, এক্সট্রিনসিক মানে বাইরের। সহজ কথা, আপনি একটা মানুষের ব্লাডকে নেওয়া হয়েছে, ব্লাড নিয়ে তারা একটা টেস্ট টিউবে রাখছে, টেস্ট টিউবে রাখার পরে তারা দেখলো যে এখানে ব্লাডটা জমাট বাঁধতে কতক্ষণ লাগে, আরেকটা তারা দেখছে যে টেস্ট টিউবটা একদম পুরা পরিষ্কার করছে, অন্য কোনো ফ্যাক্টর দেয় নাই, না দিয়ে দেখছে যে কতক্ষণ লাগে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে প্রথম জনের ক্ষেত্রে টেস্ট টিউবের নেগেটিভ চার্জ আছে, প্লাস এখানে টিস্যু ফ্যাক্টর আছে, এই টিস্যু ফ্যাক্টরের উপস্থিতিতে ব্লাড জমাট বাঁধে কিনা, টিস্যু ফ্যাক্টর যেটাকে আমরা বলি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, যেটাকে বলা হয় ফ্যাক্টর নাম্বার 3, এইটার উপস্থিতিতে ব্লাড জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে, এটাকে আমরা বলি এক্সট্রিনসিক পাথওয়ে, কারণ বাইরের একটা উপাদান এখানে আমরা অ্যাড করছি। আর যদি একদমই কোনো উপাদান অ্যাড না করা হইতো, তখন ব্লাড জমাট বাঁধতে যতক্ষণ সময় লাগতো সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে।
ঠিক আছে? তাহলে দুইটা পাথওয়ে আমরা বললাম। একটা পাথওয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে অন্য কোনো বাইরের কোনো উপাদানের হেল্প, বিশেষ করে টিস্যু ফ্যাক্টরের হেল্প নিয়ে যদি একটা কোয়াগুলেশন ক্যাসকেডটা ইজিলি মানে কোয়াগুলেশন ক্যাসকেড হচ্ছে আপনার কাজ করে, তখন সেটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে। আর যদি কোনো ফ্যাক্টরি কাজ না করে সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। এখন আমার বডিতে আল্লাহ তাআলা দুইটাই কেন দিলেন, ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সট্রিনসিক পাথওয়ে দুইটাই কেন আল্লাহ তাআলা দিলেন? কারণ হচ্ছে যখন আপনার বডিতে কোনো একটা ইনজুরি প্রথম হয়, যখন আপনার বডিতে কোনো একটা ইনজুরি প্রথম হয়, ইনজুরি যদি হয় তাহলে এই টিস্যু নষ্ট হয়, টিস্যু নষ্ট হলে সেই টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর আসে, এবং টিস্যু ফ্যাক্টর আসলে সেই টিস্যুটা এক্সটেন্সিভ পাথওয়েতে কাজ করা শুরু করে। হোয়াট ইজ এক্সটেন্সিভ পাথওয়ে? এক্সটেন্সিভ পাথওয়েতে আপনি পাবেন ফ্যাক্টর নাম্বার 3, যে দ্যাট ইজ টিস্যু ফ্যাক্টর বা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। এরপরে পাবেন আপনি ফ্যাক্টর নাম্বার 7, এরপরে পাবেন আপনি ফ্যাক্টর নাম্বার 10। ঠিক আছে? ফ্যাক্টর নাম্বার 3, 7, দেন আসবে হচ্ছে ফ্যাক্টর নাম্বার 10। ওকে, 10। এরপরে আপনি পাবেন 10-এর অর্ধেক 5, 5-এর পরে আপনি 10কে 5 দোকানে কত, হ্যাঁ 10-এর অর্ধেক মানে 5, তাহলে এবার পাবেন হচ্ছে 2, যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, 2-এর পরে আপনি পাবেন হচ্ছে 1। ওকে, তাহলে কী কী আসলো? টিস্যু ফ্যাক্টর 3, 3-এর সাথে 7 যোগ করেন, হয়ে যায় কত 10, 10-এর অর্ধেক করেন 5, যেহেতু অর্ধেক করছেন তাহলে অর্ধেক মানে 2 লেখেন আর 1 লেখেন। এই হচ্ছে আপনার এক টাইপের পাথওয়ে, এটাকে আমরা বলি এক্সট্রিনসিক পাথওয়ে। ঠিক আছে? কী পাথওয়ে বলি? এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। আচ্ছা, তাহলে এক্সট্রিনসিক। এখন মজার ব্যাপার হচ্ছে এই এক্সট্রিনসিক পাথওয়ের মধ্যে এই উপরের যে অংশটা 3-7 আসলে অতটুকুই এক্সট্রিনসিক পাথওয়ের জন্য স্পেশাল। কারণ এইখানে নিচের যে সংখ্যাগুলো আমরা লিখে দিছি, এটা হচ্ছে 10, 5, 2, 1, এই পাথওয়েটা আসলে ইন্টেন্সিকও আছে। তার মানে এটা এই অংশটুকুকে, এই হলুদ অংশটুকুকে আমরা বলি আসলে কমন পাথওয়ে। ঠিক আছে? তাহলে এই 10, 5, 2, 1 এগুলো আসলে এক্সট্রিনসিক ইন্টেন্সিক দুই জায়গাতেই আপনার থাকে। তাহলে আসেন ইন্টেন্সিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে। তো আমরা জানি আমাদের মোট ক্লটিং ফ্যাক্টর কয়টা? ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা, তাই না? তাহলে আমরা এখানে কিছু লিখছি, তাহলে আপনি বাকিগুলো শুরু করেন। তাহলে আপনি 13 বাদ দেন, 13 বাদ দিয়ে বাকিগুলো শুরু করেন। আপনি লেখেন হচ্ছে 12। ঠিক আছে? তাহলে আপনি লেখেন হচ্ছে 12, সরি 12। 12-র পরে আপনি এক স্টেপ নিচে নামেন, তাহলে 12-র পরে কত হয়? 11। এরপরে আপনি 11-র পরে 10 তো লিখেই ফেলছেন, তাহলে 10 লেখা যাবে না, কত লিখবেন? আপনি লিখবেন হচ্ছে 9। 9-এর পরে আপনি কত লিখবেন? 8। ঠিক আছে? তাহলে এটা একটু উপরে তুলে দিই। সো 9-এর পরে আপনি লিখবেন হচ্ছে 8। 9, 9-এর পরে হচ্ছে 8, তাহলে 8, 8-এর পরে কত থাকে? আলটিমেটলি 10। সো এইখানে দেখেন 10। আর তাহলে আমরা দেখুন সবই কিন্তু আলোচনা করছি, এই যে 1, 2, 3, এরপর হচ্ছে আপনার, তাহলে 4 কোথায় গেলো? 4 আর 13 আমরা বলি নাই, এটা আমরা একটু পরে বলতেছি। তাহলে ইন্টেন্সিক পাথওয়েটা কোনটা? ইন্টেন্সিক পাথওয়ে হচ্ছে এইটা। তাহলে ইন্টেন্সিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টরগুলো আমরা দেখি, এটাকে আপনাদের এখন মুখস্থ করা লাগবে, খুবই সহজ না। তাহলে ইন্টেন্সিক পাথওয়ের মধ্যে এইটা হচ্ছে ইন্টেন্সিক পাথওয়ে বোঝায়। তাহলে ফ্যাক্টর নাম্বার 12, 9, 12, 11, 9, 8, 10, 5, 2, 1, এই সবটা হচ্ছে ইন্টেন্সিক পাথওয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিক পাথওয়ে। তাহলে এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনার পিটি, এপিটিটি সব কিছু আপনার বোঝা সহজ। এর মধ্যে ইন্টেন্সিক পাথওয়েতে 10-এর নিচের অংশগুলো তো কমন, তাহলে এই উপরের অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে এর মধ্যে ফ্যাক্টর যে 4 মানে হচ্ছে ক্যালসিয়াম, এটা আসলে সবগুলাতেই কাজে লাগে, এটা দুধ ভাত, এটার কথা মনে না রাখলেও চলে। আর ফ্যাক্টর 1-এর নাম কি আমরা জানি? ফুল পরে টুপ করে, মানে ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিন। হ্যাঁ, ফ্যাক্টর 2-এর নাম কি? ফ্যাক্টর 2-এর নাম হচ্ছে প্রথমবিন। এরপরে ফুল পরে টুপ করে সি, এটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে টিস্যু ফ্যাক্টর। হ্যাঁ, 4 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এই 4টা মনে রাখলেই হয়েছে। আর এই যে ফাইব্রিন হয় না, এটা তো ফাইব্রিনটা আসলে থাকে একটা এইভাবে করে থাকে, এটাকে বলা হয় ফাইব্রিন মোনোমার। ফাইব্রিন মোনোমার, এই ফাইব্রিনগুলোকে একসাথে করে এই পলিমার আকারে করার জন্য এবং ফাইব্রিনকে স্টেবিলাইজ করার জন্য লাগে হচ্ছে আমাদের ফ্যাক্টর নাম্বার 13। এই ফ্যাক্টর 13 এটার নামই হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এটাও আসলে কমন পাথওয়ে এবং এটা আমাদের অত বেশি লাগে না, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এইখান থেকে আমরা আবার যদি একটু রিক্যাপ করি, নাম এটা মনে রাখা সহজ। কমন পাথওয়েতে কমন জায়গা হচ্ছে 10, মেসি রোনালদো 10, রোনালদো তো 7, মেসি নেইমার 10। ঠিক আছে? এখন 10 কেমন হলো? 3 + 7 = 10, তাহলে 3, 7 এক্সটেন্সিভ পাথওয়ে। আর এদিকে কি থাকলো? 12, 9, 11, 8, 10। আচ্ছা, কমন পাথওয়ে তো 10, 5, 2, 1। এখন এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনার
এক্সটেন্সিভ পাথওয়ে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে? যখনই আপনার ইনজুরি হবে, দেখেন এখন যদি হয়তো ইনজুরি হলে 12 অ্যাক্টিভ হবে, 12 আবার 11কে বলবে, 11 আবার 9কে বলবে, 9 আবার 8কে বলবে, 8 আবার 10কে বলবে। ওরে আল্লাহ আল্লাহ, এত কেচ্চা কাহিনী করে আপনার শরীর কোয়াগুলেশন করতে করতে আপনি মরেও যেতে পারেন। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে যে না, তোমার টিস্যুতে ইনজুরি হবে, ঠাস করে টিস্যু ফ্যাক্টর আসবে, 3-7 বলবে, 7 শেষ করে আপনার পাথওয়ে কমপ্লিট করে ফেলবে। এখন আপনার বডিতে যদি অনগোয়িং কোয়াগুলেশন চলতে থাকে, তাহলে আপনার বডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সিস্টেম করছে যে ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে আলটিমেটলি বডি নিজেকে ব্যালেন্স করতে পারবে। কারণ ইন্ট্রিনসিক পাথওয়ে আস্তে আস্তে হলেও সমস্যা নেই, কারণ ইন্ট্রিনসিক পাথওয়ে অনেক শক্তিশালী, হ্যাঁ। কিন্তু এক্সট্রিনসিক পাথওয়ে ফার্স্ট আপনার ইমিডিয়েট রেসপন্স দিবে, কিন্তু ইমিডিয়েট রেসপন্স দিয়ে আপনাকে আস্তে আস্তে পরে ইন্ট্রিনসিকের মাধ্যমে আপনি ছোটোখাটো কাজগুলো ম্যানেজ করতে পারবেন। যাই হোক, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকের বয়ান করা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে কতটুকু অ্যাক্টিভ, এইটাকে বোঝার জন্য আমরা করি হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। এক্সটেন্সিভ পাথওয়ে কাজ করতেছে কিনা বোঝার জন্য আমরা কোন টাইম করি, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। আর ইন্ট্রিনসিক পাথওয়ে এইটাকে বোঝার জন্য আমরা কি করি, আমরা করি হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এই যেটাকে আমরা বলি এপিটিটি। তার মানে আপনার যদি কোনো মানুষের ফ্যাক্টর 8, 9, 11, 12 সমস্যা হয় তাহলে এপিটিটি বাড়ে, আর যদি কোনো মানুষের ফ্যাক্টর 3-7 সমস্যা হয় তাহলে পিটি বাড়ে, ঠিক আছে। এখন আপনি বলবেন যে ভাই প্রথম বিন টাইম নামে হচ্ছে পিটি, আবার এটাও পিটি, তো প্রথম বিন টাইম কি প্রথম বিন সমস্যার জন্য বাড়বে না? ইয়েস, প্রথম বিনের সমস্যা হলে তো এক্সটেন্সিভ পাথওয়ে মানে আক্রান্ত হবে, প্রথম বিনের সমস্যা হলে ইন্ট্রিনসিক পাথওয়ে মানে আক্রান্ত হবে। সো প্রথম বিন যদি কারো আসলে প্রবলেম থাকে এইখানে, এই ফ্যাক্টর 1, 2, 5, 10 যদি প্রবলেম হয় তাহলে এপিডিটিও বাড়বে, কি বাড়বে, পিটিও বাড়বে। এটা হচ্ছে মূল কথা। তাহলে যখন একটা মানুষের শুধু পিটি বাড়ে, শুধু যদি পিটি বাড়ে তাহলে আপনি বুঝবেন 3, 7, 10 এই মানে এই লাইনের সমস্যা, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখে রাখি, সেটা হচ্ছে কয়েকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে 2, 5, 9, 10, ঠিক আছে। ফ্যাক্টর 2, 5, 9, 10 এদের জন্য কি লাগে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন লাগে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন লাগে দেখে দেখেন ভিটামিন কে যদি কোনো কারণে কাজ না করে তখন দেখা যায় ফ্যাক্টর 2, 5, 9, 10 এরা আসলে অ্যাক্টিভেট হতে পারে না। 2, 5, 9, 10 যদি অ্যাক্টিভেট না হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি যে প্রথম বিন টাইমের জন্য আসলে প্রথম বিন টাইম নিয়ে আসলে আমরা কি করতে পারি, সরি 2, 5, 9, 10 না, 2, 5, 7, 10, ঠিক আছে, 2, 5, 7, 10। সো ফ্যাক্টর 2, 5, 7, 10, 2, 5, 7, 10 যেহেতু ভিটামিন কে ডিপেন্ডেন্ট, তাহলে এই ভিটামিন কেতে যদি কখনো প্রবলেম হয়, ভিটামিন কে ধরেন তৈরি হলো না, নষ্ট হয়ে গেল, বা ভিটামিন কে এপক্সাইডকে আপনি ভিটামিন কে অ্যান্টাগনাইজ করে ফেললেন, তখন এই 2, 5, 7, 10 সমস্যা হয়। এখন আপনি বলেন 2, 5, 7, 10 কোন লাইনে আছে? 2, 5, 7, 10, তার মানে তারা আসলে কোন লাইনে আছে? তারা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়েতে। তাহলে এই যে আপনি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো 2, 5, 7, 10কে দেখার জন্য আপনি আসলে কোন টাইমটা করবেন? আপনি করবেন হচ্ছে প্রথম মিন টাইম। এই কথাটা কেন বললাম? কারণ হচ্ছে এই ভিটামিন কে অ্যান্টাগনাইজ হতে পারে কয়েকটা কন্ডিশনে। একটা হচ্ছে লিভার কন্ডিশন, মনে পড়ে আমরা যে অবস্ট্রাকটিভ জন্ডিসে বা লিভারের যে কোনো খারাপ কন্ডিশনে লিভার ফেইল করলো কিনা বোঝার জন্য আমরা কেন প্রথম মিন টাইম করি? কারণ লিভার ফেইল মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট এই অক্সিডেশনগুলো করতে পারবে না, ফ্যাক্টর 2, 5, 7, 10 ফেইল মারবে এবং আপনার প্রথম মিন টাইম বাড়বে। দ্যাটস ওয়াই লিভার যদি কখনো খারাপ অবস্থা চলে যায় আমরা ইমিডিয়েটলি প্রথম মিন টাইমটা করি, কারণ এইটার রেজাল্ট আপনি দ্রুত পাবেন। মানে এই ফ্যাক্টরগুলো দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এদের হাফ লাইফ কম। ওকে, 2 নম্বর কথা হচ্ছে লিভার কন্ডিশন ছাড়া ওয়ারফারিন থেরাপি যদি আপনি কখনো দেন, এই ওয়ারফারিনের কাজ হচ্ছে ভিটামিন কে ইপোক্সাইডকে এটা মানে করে দেয়, নষ্ট করে দেয় বা অ্যান্টাগনাইজ করে। সো ওয়ারফারিন কাজ করতেছে কিনা বোঝার জন্য আপনি কী করবেন? প্রথম মিন টাইম করবেন। কারণ ওয়ারফারিন যদি ভিটামিন কে নষ্ট করে তাহলে ভিটামিন কে নষ্ট মানে 2, 5, 7, 10 নষ্ট, আর 2, 5, 7, 10 নষ্ট মানে হচ্ছে এই পাথওয়ে নষ্ট, মানে প্রথম মিন টাইম দিয়ে আমরা মনিটর করব। সো আসলে প্রথম মিন টাইমের গুরুত্ব বোঝার জন্য আপনাকে এই পাথওয়ের বেসিক ফিজিওলজিটা বুঝতে হবে, ঠিক আছে। আমি আবারও সামারি করি। পাথওয়ে দুইটা ইন্টেন্সিক এক্সটেন্সিক এবং একটা হচ্ছে কমন পাথওয়ে। এক্সটেন্সিকে 3, 7, 10 এবং হচ্ছে বাকি সব কিছু, এক্সটেন্সিক হচ্ছে বাকিগুলা। এর মধ্যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট হচ্ছে 2, 5, 7, 10, এগুলো বোঝার জন্য আমাদের করা হয় প্রথম মিন টাইম। তাহলে আমি আপনাকে কোশ্চেন করি, একটা মানুষের প্রথম মিন টাইম বাড়ছে, এপিটিটি বাড়ে নাই, তার মানে কোন পাথওয়েতে সমস্যা? এক্সটেন্সিকের সমস্যা। একটা পেশেন্টের এপিডিটি বাড়ছে, প্রথম মিন টাইম বাড়ে নাই, তার মানে ইন্টেন্সিকের সমস্যা। একটা মানুষের এপিডিটি এবং পিটি দুইটাই বাড়ছে, তাহলে তার কোন পাথওয়েতে সমস্যা? মানে তার কমন পাথওয়েতে সমস্যা, ঠিক আছে। এখন কমন পাথওয়েতে সমস্যা এটা কেন হইলো?
অনেকগুলো কারণে হতে পারে, 10-এর, 5-এর, 2-এর, 1-এর, এগুলো বোঝার জন্য আবার আমরা আরও কিছু টাইম দেখি। এর মধ্যে আছে থ্রম্বিন টাইম অ্যান্ড ব্লা ব্লা। সো এগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লটিং পাথওয়ের মূল ব্যাপার। ক্লটিং পাথওয়ের সাথে আরেকটা আমাদের কনফিউশন হয়, এটা আমি এই কোনাতে একটু বুঝাই দিই, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। হ্যাঁ, ব্লিডিং টাইম আর ক্লটিং টাইমের ব্যাপারটা এইটা একটু আবার ক্লিয়ার করতে হবে। সো এই পিটি এপিডিটি ইন্টেন্সিভ পাথওয়েকে দেখার জন্য আমরা করি এপিডিটি, আর এক্সটেন্সিভের জন্য করি পিটি। এই এপিডিটি আর পিটি আলটিমেটলি দুজনই আসলে কি, এপিডিটি পিটি দুজনই হচ্ছে আমাদের ক্লটিং টাইমকে ইন্ডিকেট করে। তাহলে এপিডিটি বাড়লেও ক্লটিং টাইম বাড়বে, পিটি বাড়লেও ক্লটিং টাইম বাড়বে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্লটিং টাইমের মজেদা। বিটি বা ব্লিডিং টাইমটা আসলে কি, এইটা বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের হিমোস্টেসিস কী করে হয়। যখন আপনার একটা কোনো একটা, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, হ্যাঁ, এই ব্লাড ভেসেলের নিচে আছে আমাদের সাব এন্ডোথেলিয়াল কোলাজেন ফাইবার, এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন ফাইবার, উপরে আছে হচ্ছে আপনার সুন্দর এন্ডোথেলিয়াম। এখন নর্মালি কিছুই হয় না, কিন্তু যখন কোনো একটা জায়গা ছোট্ট একটুখানি কাট হয়ে যায়, এই ধরেন এই জায়গাটা কাট হইলো, এই কাট হওয়ার পরে এইখানে যেটা হয়, এই টিস্যু থেকে ভন উইলবেন ফ্যাক্টর আসে। ভন উইলবেন ফ্যাক্টরগুলো এখানে লাগে। হ্যাঁ, এই ভন উইলবেন ফ্যাক্টর হচ্ছে একটা মজার ফ্যাক্টর। ভন উইলবেন ফ্যাক্টরটা এইখানে এই নিচের যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, এরা হচ্ছে প্রচণ্ড স্টিকি, এবং এই স্টিকির জিনিসের একদিকে লাগে হচ্ছে ভন উইলবেন ফ্যাক্টর, এবং এই ভন উইলবেন ফ্যাক্টরের আরেক মাথায় লাগে হচ্ছে প্লেটলেট। তাহলে সবুজগুলো হচ্ছে প্লেটলেট লাগার পরে প্লেটলেটটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে প্লেটলেটগুলো সিগন্যাল পাঠায়। কি পাঠায় সিগন্যাল? এডিপি। এই এডিপি কী করে, অন্যান্য আরও প্লেটলেটকে নিয়ে আসে, আরও প্লেটলেটকে এখানে রিক্রুট করে। তাহলে প্লেটলেট প্রথমে এখানে কী আসলো, অ্যাডহেশন হলো, অ্যাডহেশন হওয়ার পরে প্লেটলেটটা অ্যাক্টিভেশন হলো, তার শেপ চেঞ্জ করে ফেললো, শেপ চেঞ্জ করে সে আছে এডিপি পাঠাইলো। এই অ্যাক্টিভেটেড প্লেটলেটগুলো এডিপি কী করে, এডিপি দেওয়ার মাধ্যমে অন্যান্য প্লেটলেটকে আকর্ষণ করে, অন্যান্য প্লেটলেট এখানে এসে কী হয়, আরও এখানে এসে বসে যায়। এই যে অন্যান্য প্লেটলেট চলে আসলো, এটাকে আমরা বলি এগ্রিগেশন। তাহলে 1 নাম্বার আমরা পাইলাম অ্যাডহেশন, 2 নাম্বার আমরা পাইলাম হচ্ছে অ্যাডহেশনের পরে একটা অ্যাক্টিভেশন হয়ে গেলো, এবং এইটা আসলে একই সাথে চলতে থাকে আসলে অ্যাক্টিভেশন। 3 নাম্বার আমরা পাইলাম হচ্ছে এগ্রিগেশন। হ্যাঁ, এগ্রিগেশন। এবং এই যে ঘটনাগুলো ঘটে, এখন কিন্তু জাস্ট প্লেটলেট এসে জমা হয়েছে, আর কিছুই হয় নাই। এই সমস্ত ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে, এই যে প্লেটলেটগুলো জমা হলো একসাথে, এটাকে আমরা বলি প্রাইমারি হিমোস্টেসিস, ঠিক আছে? বা এই জিনিসটাকে আমরা বলি প্রাইমারি প্লেটলেট প্লাগ। এবং এই প্রাইমারি প্লেটলেট প্লাগের হইতে যে সময়টা লাগে, এটাকে আমরা বলি প্রাইমারি হিমোস্টেসিস। এবং এই প্রাইমারি হিমোস্টেসিস হইতে আসলে যে সময়টা লাগে, এই সময়টাই হচ্ছে আপনার ব্লিডিং টাইম। তার মানে আমি যদি বলি কোনো একটা মানুষের প্লেটলেট অ্যাডহেশন হতে পারে না, এইখানে ধরুন ভন উইলবেন ফ্যাক্টর নাই, আমি বললাম যে কোনো একটা মানুষের প্লেটলেট অ্যাক্টিভেশন হতে পারে নাই, এডিপি রিলিজ করতে পারে নাই, অথবা এডিপি রিলিজ করছে, এডিপি এখানে বসার জায়গা নেই, ব্লক করে দিলাম, বা এডিপিকে আমি ব্লক করে দিলাম, বা অ্যাক্টিভেশনকে বন্ধ করে দিলাম, অথবা প্লেটলেটকে এগ্রিগেট হইতে দিলাম না। এই প্লেটলেট এগ্রিগেট হইতে আরও অনেকে কাজ করে, যেমন ধরুন থ্রম্বোক্সিন A2 কাজ করে। এদেরকে যদি আমি না আসতে দেই, তখন প্লেটলেট এখানে এগ্রিগেশন হবে না, অ্যাক্টিভেশন হবে না। অথবা ধরেন প্লেটলেটের সংখ্যাই কমে গেছে, এই মানুষটার প্লেটলেট কম, থ্রম্বোসাইটোপেনিয়া। অথবা প্লেটলেট ঠিক আছে, কিন্তু প্লেটলেটের মানে বসার মতো অবস্থা নেই। কেন বসার মতো অবস্থা নেই? প্লেটলেটের কোয়ালিটি খারাপ, কারণ এক একটা প্লেটলেটের গায়ে আর অনেকগুলো রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরগুলো নাই যেটা দেশে এডিপিকে বুঝতে পারবে। তখন এই প্রত্যেকটা কন্ডিশনে একটা মানুষের কী বাড়বে, ব্লিডিং টাইম বাড়বে। তাহলে ব্লিডিং টাইম হচ্ছে প্রাইমারি প্লেটলেট প্লাগ তৈরির মাধ্যমে রক্ত বন্ধ করার প্রক্রিয়া। এবং এইটা পরবর্তীতে যে জিনিসটা হয়, এই প্রত্যেকটা প্লেটলেটের গায়ে কিছু রিসেপ্টর থাকে। একটা রিসেপ্টরের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B, আর একটা রিসেপ্টরের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 3A। এই গ্লাইকোপ্রোটিন 2B আর 3A এর মাঝখানে কানেকশন করে হচ্ছে মিস্টার ফাইব্রিনোজেন, ঠিক আছে? এইখানে কে বসে? এখানে বসে মিস্টার ফাইব্রিনোজেন। এবং এই ফাইব্রিনোজেনগুলো কী করে, এইভাবে করে একটা প্রত্যেকটা প্লেটলেটের মধ্যে একটা করে কানেকশন ঘটায়, প্রত্যেকটা প্লেটলেটের মধ্যে এভাবে কানেকশন ঘটায় প্লেটলেটগুলোকে তারা একসাথে করে, এবং একসাথে করায় আরও ক্লোটিং ফ্যাক্টরগুলো এসে একটা প্লেটলেট, সেকেন্ডারি প্লেটলেট প্লাগ তৈরি করে। তাহলে এইখানে কাজগুলো কারা করলো? এই ফাইব্রিনোজেন। দ্যাট মিনস এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে কে? এই যে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে আসতেছে এই ক্লটিং পাথওয়ের মাধ্যমে। তাহলে পরবর্তী যে কাজগুলো, এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত হওয়া, এবং এইখানে যে আপনার সুতার মাধ্যমে এদেরকে সবাইকে যে একসাথে করলো, এইটাকে আমরা বলি সেকেন্ডারি প্লেটলেট প্লাগ। এবং এই সেকেন্ডারি প্লেটলেট প্লাগ তৈরি হতে যে সময়টা লাগে, সেটাকে আমরা বলি ক্লটিং টাইম। তার মানে প্লেটলেট প্রবলেমস, ব্লিডিং টাইম বাড়বে, এডিপি প্রবলেম, ব্লিডিং টাইম বাড়বে। তাহলে এইখানে আপনার ড্রাগ চলে আসবে যে এসপিরিন, হ্যাঁ, ডাইপাইরিডেমল, যারা হচ্ছে ক্লোপিডোগ্রেল, যারা হচ্ছে এডিপি অ্যান্টাগনিস্ট, এসপিরিন, থ্রম্বোক্সিন A2 অ্যান্টাগনিস্ট, থ্রম্বোক্সিন A2কে কমাই দিচ্ছে। এইখানে যে সমস্ত ড্রাগ কাজ করে, এই ড্রাগগুলোকে আমরা বলি অ্যান্টি
প্লেটলেট ড্রাগ, ঠিক আছে। আর এই যে ক্লোটিং পাথওয়েতে যে ড্রাগগুলো কাজ করবে এইখানে এদেরকে যারা দমায় দিবে তাদেরকে আমরা বলি হচ্ছে কি, যে হচ্ছে মানে সহজ কথা বলতে গেলে অ্যান্টি ক্লোটিং ড্রাগ আর কি, আপনি যদি ওইভাবে মনে রাখতে চান। আচ্ছা, তার মানে অ্যান্টি প্লেটলেট ড্রাগটাই আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্টি প্লেটলেট ড্রাগটা আমরা আসলে বুঝতে পারি না। আচ্ছা, সো আমরা এতক্ষণ যে আলোচনা করছি এটা হচ্ছে টোটাল ফিজিওলজি। এইবার আমরা আসেন একটু একটু করে পড়ি, এবার আপনাদের পড়তে সুবিধা হবে। তাহলে কোয়াগুলেশন স্টাডি প্রথম মিন টাইম, এবার দেখবেন সব সহজ মনে হবে। প্রথম মিন টাইম কেন করি? এক্সটেন্সিভ পাথওয়ে দেখার জন্য করি, ঠিক আছে। এখানে প্রথম মিন টাইমে কী করা হয়? প্রথম মিন টাইমে অনেক কিছু করতে পারেন, বিশেষ করে ভিটামিন কে ডিপেন্ডেন্ট 2, 5, 7, 10। তাহলে এগুলো আমরা আগে বলে ফেলছি, এটা আমরা দেখি এবং এটা আমরা দিয়ে কেন বুঝতে পারি ভিটামিন কে ডেফিসিয়েন্সি আছে কি না, বা ওয়ারফারিন থেরাপি আমরা বুঝতে পারি। ওয়ারফারিন থেরাপিতে আপনি আরেকটা নাম শুনবেন, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। এই ব্যাপারটা আসলে কি, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ধরেন মানে স্ট্যান্ডার্ড যেই প্রথম মিন টাইম, এই স্ট্যান্ডার্ড প্রথম মিন টাইমের সাথে আপনার মেজারকৃত প্রথম মিন টাইমের একটা কম্পারিজন করা হয়। মনে করেন স্ট্যান্ডার্ড প্রথম মিন টাইম হচ্ছে 12 সেকেন্ড, এখন আপনার মেজারকৃত হচ্ছে প্রথম মিন টাইম 16 সেকেন্ড। হ্যাঁ, তাহলে ওইটার একটা কম্পারিজন করা হয়, আর কিছুই না। এটাকে বলা হয় আইএনআর, ঠিক আছে। তাহলে প্রথম মিন টাইমকে ইউজ না করে মানুষজন আইএনআর ইউজ করে, এটা সবাই বলে যে কনভেনিয়েন্ট। সহজ কথা এটাই যে আইএনআর আলাদা কিছু না, স্ট্যান্ডার্ড প্রথম মিন টাইমের সাথে আপনার একটা রেশিও করা হচ্ছে, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। আচ্ছা, এবং প্রথম মিন টাইম আমরা কেন করি? আমরা বলেছি যে লিভার ডিসফাংশন দেখার জন্য, হ্যাঁ, এবং হচ্ছে এই যে এক্সটেন্সিভ পাথওয়ের কথা তারা বলছে, এই যে দেখেন এন্ডোথেলিয়াম ড্যামেজ, টিস্যু ফ্যাক্টর আসলো, স্বাদ অ্যাক্টিভেশন হইলো, কমন পাথওয়ে অ্যাক্টিভেশন হইলো, দেখছেন এখন সব আপনার কাছে ইজি মনে হবে। এরপর বলছে যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকলে প্রথম মিন টাইম বাড়বে। লং টার্ম অ্যান্টিবায়োটিক দিলে, লং টার্ম অ্যান্টিবায়োটিক যেটা আপনার গাট ফ্লোরাকে চেঞ্জ করে দিবে, গাট ফ্লোরা থেকে কিন্তু ভিটামিন কে পাই, তাহলে ইভেন লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও পেশেন্টের প্রথম মিন টাইম কী হতে পারে? বেড়ে যেতে পারে। ওকে, শেষ। এবার আসেন অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। তো পিডিটি কেন বাড়বে? যে কোনো কারণে মানে যদি আপনার ইন্টেন্সিভ পাথওয়েতে সমস্যা হয়। ওকে, আচ্ছা, পরের কথা হচ্ছে যে বেস্ট ওয়ে টু ফলো হ্যাপারিন থেরাপি। কেন? কারণ হ্যাপারিন থেরাপিতে আপনার এপিডিটি টাইমটা দিয়ে আসলে হ্যাপারিন থেরাপিটাকে আমরা মনিটর করি। তাহলে ওয়ারফারিন থেরাপি হচ্ছে আমরা কী দিয়ে মনিটর করি? প্রথম মিন টাইম দিয়ে, আর হ্যাপারিন থেরাপি দিলে আমরা হচ্ছে এপিডিটি দিয়ে মনিটর করি, ঠিক আছে। এরপর এপিডিটির কাজ হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে মনিটরিংয়ে সে হেল্প করে, এই তো। এবং এপিডিটি কেন বাড়তে পারে? সো যে কোনো কারণে ইন্টেন্সিভ পাথওয়েতে সমস্যা। তাহলে এবার ইন্টেন্সিভ পাথওয়ে কোন কোন ফ্যাক্টরগুলো ছিল মনে করেন? ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8-এর প্রবলেম হলে কি বলি? হিমোফিলিয়া এ। 9 প্রবলেম হলে কি বলি? হিমোফিলিয়া বি। হ্যাপারিন এই সবগুলোতেই প্রবলেম হবে, তাহলে হ্যাপারিনের প্রবলেম। এরপর হতে পারে ভন উইলবেন ডিজিজ। ভন উইলবেন ডিজিজ কেন? কারণ ভন উইলবেন ফ্যাক্টর হচ্ছে, ভন উইলবেন ফ্যাক্টর এর সাথে এর যে ফ্রেন্ড, সে ফ্রেন্ডের নাম কি? ফ্যাক্টর 8। ভন উইলবেন ফ্যাক্টর এবং ফ্যাক্টর 8 দুইজন সবসময় একসাথে থাকে। ফ্যাক্টর 8কে স্টেবল রাখার জন্য এই ভন উইলবেন ফ্যাক্টর হেল্প করে। তাহলে ভন উইলবেন ফ্যাক্টর হচ্ছে একটা মজার জিনিস। দেখেন আমরা একটু আগে পড়ে আসছি, ভন উইলবেন ফ্যাক্টর প্রবলেম হলে কী হবে? এই প্লেটলেট অ্যাডহেশন হবে না। তাহলে অ্যাডহেশন না হওয়া মানে কী বাড়বে? ব্লিডিং টাইম বাড়বে। আবার আমরা বললাম যে ভন উইলবেন ফ্যাক্টর যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ভন উইলবেন ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8কে ধরে রাখে, তাহলে ফ্যাক্টর 8 নষ্ট হবে। 8 নষ্ট হলে কোন টাইম বাড়বে? ক্লটিং টাইম বাড়বে। বিশেষ করে কোন টাইমটা বাড়বে? এপিডিটি বাড়বে। তার মানে চিন্তা করেন, একটা মানুষের ব্লিডিং টাইম বেশি, ক্লটিং টাইম বেশি, এপিডিটি বেশি, বাট পিটি নর্মাল। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ভন উইলবেন ডিজিজ, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এখন একটা মানুষের এপিডিটি কমে যেতে পারে কেন? সো এপিডিটি কমে যাওয়ার দ্য কমনেস্ট কজ অফ রিডিউসড এপিডিটি ইজ ইন ভিট্রো ক্লটিং ক্যাসকেড অ্যাক্টিভেশন। মানে যদি এমন হয় যে আপনার কখনো এরকম একটা ঘটনা ঘটছে যে আপনি যে টেস্ট টিউবে নিয়েছেন স্যাম্পলটা, সেই টেস্ট টিউবের মধ্যেই আপনার ইনভিট্রো আর কি এটা ক্লটিং পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন হচ্ছে এপিডিটি নিজেই কমে যেতে পারে। আচ্ছা, এখন আসেন পরের কথা, যে ডিআইসি ভার্সেস টিটিপি, এই জিনিসটাগুলো আপনার মানে কি? ডিআইসি মানে হচ্ছে ডিসমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। টিটিপি মানে হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা। আচ্ছা, এখন ডিআইসি আর টিটিপির মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়? ডিআইসি টিটিপি এরা দুইজনই হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া। এখানে আপনার দেখেন নাম থেকে আপনি বুঝতে পারছেন, থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। তার মানে কি হয়? থ্রম্বোসাইটোপেনিয়া হয়। যদি কারো থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তার মানে তার ব্লিডিং টাইম কী হবে? থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমছে, ব্লিডিং টাইম কী হবে? বাড়বে। তাহলে টিটিপিতে কী থাকে? টিটিপিতে যেহেতু প্লেটলেট কম থাকে, সুতরাং তার ব্লিডিং টাইম বাড়ে।
টিটিপি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরাতে ব্লিডিং টাইম বাড়ে। হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমে ব্লিডিং টাইম বাড়তে পারে, কারণ এখানে হিমোলাইটিক এনিমিয়া হয় অ্যান্ড পেশেন্টের কী হয় আপনার ক্লটিং ফ্যাক্টর কনজাম্পশন হতে পারে এরকম। আর ডিআইসি, ডিআইসি হচ্ছে এরকম দুষ্ট জিনিস। ডিআইসিতে ঘটনাটা কী হয়, ডিআইসি মানে হচ্ছে, ডিআইসির অপর নাম হচ্ছে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। তাহলে ডিআইসিতে হচ্ছে আপনার শরীরে অনেক বেশি ক্লট হয়। তো যখন অনেক ক্লট হচ্ছে, ধরুন আমরা ধরলাম এন সংখ্যক ক্লট, অনেক ক্লট হইতে গেলে কী লাগে, প্লেটলেট লাগে। তাহলে আপনার অনেক প্লেটলেট নষ্ট হয়ে যাচ্ছে, আপনার অনেক ক্লটিং ফ্যাক্টর লাগে, কারণ অনেক ক্লটিং ফ্যাক্টর দিয়েই তো আলটিমেটলি ক্লটটা হয়। হইতে একটা পর্যায়ে গিয়ে আপনার যদি প্লেটলেট ইউজ হয়ে যায়, তাহলে প্লেটলেটের সংখ্যা কী হবে, কমবে। তাহলে প্লেটলেট কমবে, আপনার ক্লটিং ফ্যাক্টর কী হবে, কমে যাবে। তাহলে যদি প্লেটলেট কমে যায়, আপনার কোন টাইম বাড়বে, ব্লিডিং টাইম। আপনার ক্লটিং ফ্যাক্টর যদি কমে যায়, তাহলে কী টাইম বাড়বে, ক্লটিং টাইম বাড়বে। ক্লটিং টাইমের মধ্যে কী কী আছে, পিটি বাড়বে, এপিডিটি বাড়বে। তাহলে একটা মানুষের ব্লিডিং টাইম বেশি, ক্লটিং টাইম বেশি, পিটি বেশি, এপিডিটি বেশি। কম কি, প্লেটলেট কম। বেশি কি, একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। এর মানে কি, এর মানে হচ্ছে ফাইব্রিনের যে মেশওয়ার্কটা তৈরি হয়, এই যে মেশওয়ার্কটা, এই মেশওয়ার্কটা তো আজীবন থাকে না। এই মেশওয়ার্কটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। সে যেটা করে, এই ফাইব্রিনগুলোকে কেটে ছোটো ছোটো খণ্ড পরিণত করে। এই ছোটো ছোটো যে খণ্ড পরিণত করতেছে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এফডিপি, বা এদের মধ্যে এটাকে আপনি বলতে পারেন ডি ডাইমার। কাছাকাছি জিনিস, আসলে কাছাকাছি কনসেপ্ট। তার মানে এই মানুষটার কী হবে, ফাইব্রিনের পরিমাণ কমে যাবে, কিন্তু কি বাড়বে, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট অথবা ডি ডাইমার, এটা কি হবে, বেড়ে যাবে। তার মানে যদি একটা মানুষের ডিআইসি হয়, ফাইব্রিনের পরিমাণ কমবে, এফডিপি ডি ডাইমার বাড়বে, প্লেটলেট কী হবে, কমবে। অন্যদিকে ব্লিডিং টাইম বাড়বে, ক্লটিং টাইম বাড়বে, পিটি বাড়বে, এপিডিটি বাড়বে। সো এইটাই হচ্ছে ডিআইসির মূল কনসেপ্ট। দেখছেন, তাহলে একটা ফিজিওলজি বুঝলে হেমাটোলজি এত সহজ হয়ে যাবে আপনার কাছ থেকে, সব আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখান দেখেন ডিআইসি সম্পর্কে যা বলছে মিলে গেছে। দেখেন ডিআইসিতে কী বলছে, পিটি বাড়বে, এপিডিটি বাড়বে, প্লেটলেট কমবে, এগুলো তো আপনি বুঝছেনই, সহজ। আচ্ছা, তাহলে এখানে আসেন যে কি কয়েকটা ডিজিজ সম্পর্কে বলছে। এইবার দেখেন এই বক্স আপনার কাছে ক্লিয়ার। কেমনভাবে ক্লিয়ার আপনাকে আমি বুঝাই। ওয়ারফারিন থেরাপি মানে কি, কে নষ্ট, ভিটামিন কে নাই। ওয়ারফারিন হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট করে। ভিটামিন কে কি ফ্যাক্টর 2, 7, 9, ফ্যাক্টর 2, 5, 7, 10। হ্যাঁ, তাহলে 2, 5, 7, 10 যদি হয়, তার মানে কোন টাইমটা বাড়ার কথা, ওয়ারফারিনে প্রথম মিন টাইম বাড়বে। আর যদি খুব প্রলং কন্ডিশন হয়, যেহেতু ফ্যাক্টর 10-এ সমস্যা হচ্ছে, অনেক সময় পিডিটি বাড়তে পারে, বাট এটা সিভিয়ার গেছে, নর্মালি পিডিটি বাড়ে না। প্লেটলেট কাউন্ট, ওয়ারফারিন থেরাপিতে যদি কখনো ওয়ারফারিন থেরাপিতে প্লেটলেট কাউন্ট বাড়তে পারে, নর্মালও থাকতে পারে, এটা কোনো ইস্যুই না। ডিআইসি, পিটি বাড়বে, এপিডিটি বাড়বে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, ব্লিডিং টাইমও বেড়ে যাবে, জানি। থ্রম্বোসাইটোপেনিয়া, এবার আপনি ভাবেন প্লেটলেট কমে গেছে, তার মানে কোন টাইম বাড়বে, ব্লিডিং টাইম, বাকি সব নর্মাল। আচ্ছা, যেহেতু প্লেটলেট কমে গেছে, তাহলে প্লেটলেট কাউন্ট কম। বার্নার্ড সোলিয়ার সিনড্রোম, এটা কি, বার্নার্ড সোলিয়ার আর গ্ল্যান্সম্যান থ্রম্বাস্থেনিয়া, এই দুইটা হচ্ছে প্লেটলেটের কোয়ালিটির ডিফেক্ট। বার্নার্ড সোলিয়ার আর গ্ল্যান্সম্যান থ্রম্বাস্থেনিয়া হচ্ছে, মনে রাখবেন, প্লেটলেটের কোয়ালিটি খারাপ। তাহলে প্লেটলেটের কোয়ালিটি খারাপ হলে কোন টাইম বাড়বে, ব্লিডিং না ক্লটিং। প্লেটলেট মানেই হচ্ছে, প্লেটলেটের সমস্যা মানেই ব্লিডিং টাইম বাড়বে, তাহলে দুইটাতেই দেখবেন ব্লিডিং টাইম বাড়বে। হিমোফিলিয়া এ আর বি, হিমোফিলিয়া মানে কি ফ্যাক্টর, কত নম্বর ফ্যাক্টরের সমস্যা, 8 আর 9, কোন পাথ হয়ে, ইন্টেন্সিভ পাথ হয়ে, তাহলে কী বাড়বে, ক্লটিং টাইম বাড়বে। ক্লটিং টাইমের মধ্যে কোনটা, এপিডিটি। ওকে, ভন উইলবেন্ড মানে কি, ভন উইলবেন্ডে কোন টাইম বাড়বে, ব্লিডিং টাইম। কেন বাড়তেছে, কারণ ভন উইলবেন্ড প্লেটলেটকে অ্যাডহেশন হতে সাহায্য করে, পাশাপাশি সে কাকে ধরে রাখে, ফ্যাক্টর 8কে ধরে রাখে। এই ফ্যাক্টর 8 কোন পাথ হয়ে, ইন্টেন্সিভ পাথ হয়ে, তাহলে কোনটা বাড়বে, পিটিটি বাড়বে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থার্মোপ্লাস্টিং টাইম বাড়বে। তার মানে উপরের যেই মেকানিজমটা আমি হাতে লিখে পড়াইছি, এটা আপনি কমপক্ষে 5বার রিভিশন দিবেন, নিজের হাতে আঁকবেন, একে বাসায় লাগা রাখবেন, তাইলে দেখবেন আর কোনো পাথরের কোনো টাইম আপনার ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে, এখন আসেন একটা কন্ডিশন, এখানে দেখেন দুইটা লাইন আমরা খালি পড়বো, যেটার নাম হচ্ছে জায়ান্ট প্লেটলেট সিনড্রোম, বা যেটাকে বলে বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। এই নামটা আমি একটু আগে আপনাকে বলছি, যে এইখানে মূল কথা হচ্ছে যে একটা প্লেটলেটের আপনার কোয়ালিটিতে সমস্যা। কোয়ালিটির সমস্যাটা মানে কি, কোয়ালিটির সমস্যা মানে হচ্ছে এইখানে একটা প্লেটলেটের অ্যাডহেশন হইতে পারতেছে না। কেন অ্যাডহেশন হইতে পারতেছে না, কারণ একটা প্লেটলেট অ্যাডহেশন হওয়ার জন্য, আমরা বলছি প্লেটলেটটা অ্যাডহেশন হয় কার সাথে, ভন উইলবেন ফ্যাক্টরের সাথে। তাহলে আসলে একটা প্লেটলেট ভন উইলবেন ফ্যাক্টরের সাথে কীভাবে অ্যাডহেশন হয়, কোশ্চেন হচ্ছে কীভাবে অ্যাডহেশন হয়, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B এর মাধ্যমে। আমি আপনাকে ব্যাপারটা বোঝাই। যেমন উপরে আমরা বলছিলাম, এই যে এই ছবিটা দেখেন, এইখানে আমরা বলছি প্লেটলেট ভন উইলবেন ফ্যাক্টরের সাথে লাগে। কোশ্চেন হচ্ছে কীভাবে লাগে, এইখানে লাগার জন্য প্লেটলেটটাকে যে হেল্প করে, তার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। গ্লাইকোপ্রোটিন 1B।
আরও গ্লাইকোপ্রোটিন আছে। এক্সাম্পল কি, এই যে আমরা দেখেন লিখছি গ্লাইকোপ্রোটিন 2B3 এ। তাহলে এখানে যদি 2B হয়, এখানে যদি 3A হয়, তাহলে কোশ্চেন হচ্ছে 1B কোথায়? এইখানে হচ্ছে 1B। তাহলে গ্লাইকোপ্রোটিন 1B এর কাজ হচ্ছে, একদিকে গ্লাইকোপ্রোটিন 1B এর এখানে থাকে ভন উইলবেন ফ্যাক্টর, আর এটা আরেকদিকে থাকে হচ্ছে প্লেটলেট। তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্করিং করাই দিতে সে সাহায্য করে। তাহলে গ্লাইকোপ্রোটিন 1B যদি না থাকে, তাহলে দুজন অ্যাঙ্করিং হয় না, আলটিমেটলি সে এখানে অ্যাডেশন হইতে পারে না। অ্যাডেশন হইতে না পারলে কোন টাইম বাড়বে? ডেফিনেটলি ব্লিডিং টাইম বাড়বে। তাহলে এটাই হচ্ছে আপনার বার্নার্ড সোলিয়ার সিন্ড্রোমের কথা। এটা আমি কীভাবে মনে রাখতাম? বার্নার্ড B4B, তার মানে মনে রাখতাম বার্নার্ড সোলিয়ার সিন্ড্রোম হচ্ছে ফ্যাক্টর 1B-তে সমস্যা থাকে, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন 1B-তে সমস্যা থাকে। এবং আলটিমেটলি এইখানে প্লেটলেটগুলো একটু বড় বড় সাইজের থাকে, মেগাকিউরিওসাইট আকারে আপনি পাইতে পারেন। তার মানে একটা পেশেন্টের আপনি দেখলেন যে তার হয়তো বা কিছুটা থ্রম্বোসাইটোপেনিয়া আছে, ব্লিডিং টাইমটা বেশি, প্রথম মিন টাইম থেকে শুরু করে বাকি সবই নর্মাল, তখন আপনি এবং আপনাকে বললো যে তার 1B ডেফিসিয়েন্সি থাকে, তখন আপনি সেটাকে ভাবতে পারেন ভন উইলবেন আপনি ভাবতে বার্নার্ড সোলিয়ার সিন্ড্রোমের কথা আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, এখন এইখানে এটা টেস্ট করার জন্য একটা জিনিস, এটা একটা টেস্টের নামটা হচ্ছে রিস্টোকেটিন টেস্ট। এই রিস্টোকেটিন টেস্ট দিয়ে এটাকে ডায়াগনোসিস করা যায়। জাস্ট টেস্টের নামটা মনে রাখেন, না মনে রাখলেও তো আহামরি কিছু না। সো আপনি হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম কেন্দ্রিক গ্যাঞ্জামগুলো আলহামদুলিল্লাহ আমরা শেষ করে আসছি। সো অ্যাসেসমেন্ট অফ এনিমিয়াটা তাহলে আমরা নেক্সট টপিকে আলোচনা করি, আপাতত আজকে অতটুকুই রাখি।